সোনাপুর কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে আজকে আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসে সংযুক্ত থাকার জন্য প্রিয় ছাত্রছাত্রীগণ, তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হলো পঞ্চম অধ্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত জাম্পিং স্টেটমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তো এই উপলক্ষে আমি একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট উপস্থাপন করব। আশা করি তোমরা যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় আমি এখানে তুলে ধরছি। তারপরে আজকের ক্লাসটা আমি প্রথমে বলেছি দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে, এবং বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। শিক্ষণফল মানে আজকে যে কন্টেন্টটা আমি উপস্থাপন করব তার থেকে আমরা আজকে কি শিখতে পারবো সেই জিনিসগুলির বর্ণনা এখানে আছে। জাম্পিং স্টেটমেন্টের সংজ্ঞা এবং জাম্পিং স্টেটমেন্টগুলির নাম বলতে পারবে। কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার এবং ফরম্যাট ব্যাখ্যা করতে পারবে। কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার করে সি প্রোগ্রাম প্রস্তুত করতে পারবে। ব্রেক স্টেটমেন্টের ব্যবহার এবং ফরম্যাট ব্যাখ্যা করতে পারবে। ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম প্রস্তুত করতে পারবে। গো টু স্টেটমেন্ট ব্যবহার এবং ফরম্যাট সম্পর্কে বলতে পারবে। গো টু স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করতে পারবে। তারপরে দুটি ধনাত্মক সংখ্যার গসাগু নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম প্রস্তুত করতে পারবে। আবার দুটি ধনাত্মক সংখ্যার লসাগু নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম প্রস্তুত করতে পারবে। তাহলে মূল জিনিস হলো আজকে আমাদের কন্টিনিউ, ব্রেক এবং গো টু এগুলি নিয়ে আলোচনা। আর এগুলি যেহেতু জাম্পিং স্টেটমেন্ট, এগুলির কিছু সংজ্ঞা তোমাদের জানতে হবে। আর এটা ডেনিস রিচি বরাবরের মধ্যে উনি আমাদের সাথে আছেন। আজকের যে পার্ট, সেই পার্ট হলো সি প্রোগ্রামিং ভাষার জাম্পিং স্টেটমেন্ট, যে কন্টিনিউ, ব্রেক এবং গো টু নিয়ে আলোচনা করব। জাম্প প্রোগ্রামে সকল অনুক্রমকে ভঙ্গ করে প্রোগ্রামের এক লাইন থেকে পরবর্তী লাইনে না গিয়ে উপরে বা নিচে অন্য কোনো লাইন থেকে কাজ শুরু করলে তাকে জাম্প বলে। অর্থাৎ অনুক্রম মানে না, এক হয় উপরে নয় নিচের দিকে জাম্প দেয়, সেটি হলো জাম্প। আর এই জাম্প দেওয়ার ক্ষেত্রে যে স্টেটমেন্ট ব্যবহার করে সেটা হলো জাম্পিং স্টেটমেন্ট। আর জাম্পিং স্টেটমেন্টগুলির নাম দেওয়া আছে এখানে। তারপর আগেও মুখে বলেছি কন্টিনিউ, ব্রেক এবং গো টু। পরবর্তী স্লাইডে যাচ্ছি। কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার এবং ফরম্যাট। কন্টিনিউ শর্তযুক্ত, শর্তহীন দুইভাবে ব্যবহার করা যায়। তবে শর্তবিহীনভাবে হলো অসীম লুপের সৃষ্টি করে। এখানে দেওয়া আছে অসীম লুপের সৃষ্টি করে। এই কারণে শর্তযুক্তভাবে ব্যবহার করে এবং ইফ, এলস, ইফ, ফর, হোয়াইল এগুলির সাথে ব্যবহার করতে হবে। আর যেখানে কন্টিনিউ পাওয়া যাবে তার পরেরগুলি কিন্তু এক্সিকিউট করবে না। প্রোগ্রামের মধ্যে যেখানে কন্টিনিউ পাওয়া যাবে তার পরেরগুলি ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে না, আবার প্রথম থেকে কাজ শুরু করবে। এই জিনিসটা হলো কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার। আর কন্টিনিউ স্টেটমেন্টের ফরম্যাট, কন্টিনিউর পরে একটা সেমিকোলন থাকবে। এখন আমরা এটা সি প্রোগ্রাম দেখব কন্টিনিউ নিয়ে। তাহলে এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, ফর ব্যবহার করা আছে, ইফ ব্যবহার করা আছে। আমি আগে বলছি যে কন্টিনিউ ব্যবহার করতে গেলে এই জিনিসগুলি দরকার হয়। তাহলে এখানে ইকুয়াল টু টু শর্ত যেটা,
আর লজিক্যাল অর এ ইকুয়াল টু 4। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যেখানে কন্টিনিউ আছে, কন্টিনিউর পরে এখানে এই যে প্রিন্ট এর মধ্যে ইউ আছে, যে থ্যাঙ্ক নিয়ে কাজ করবে, কিন্তু যে কন্টিনিউর পরে যে ইফ আছে সেটা নিয়ে কিন্তু কাজ হবে না, মানে এক্সিকিউট করবেন, এক্সিকিউট করবে না, এই জিনিসটা এখানে বলা আছে। তো এটা নিয়ে আমরা একটা সি প্রোগ্রাম দেখব, আশা করি লক্ষ্য করবে তোমরা। আমরা যে সি প্রোগ্রামটা, যেটার আউটপুট পাওয়া যাবে এইভাবে, অর্থাৎ এ ইকুয়াল টু 2 এবং এ ইকুয়াল টু 4, এটার কোনো আউটপুট পাওয়া যাবে না। এখন আমরা ফাইল ওপেন করব, কন্টিনিউ 1 দেব। এটা এখন এটাকে যদি আমরা রান করি, তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে 2 এবং 4 এর মধ্যে ইউ নাই, অর্থাৎ এই দুটো এক্সিকিউট করে নাই। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এটা ঠিক আছে। আমরা পরের স্টেপে যাই, পরের স্লাইডে যাচ্ছি। আমরা পরের স্লাইডে এখানে আরেকটা প্রোগ্রাম আছে, যেমন ইফ ইকুয়াল টু 3 আছে আর এটা 1 to 5, তাহলে এসএসসি এক্সাম মানে 3 এর পরে, মানে 3 যেটা সেটা কিন্তু আর এক্সিকিউট করবে না, আর বাকিগুলো এক্সিকিউট করবে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আর এখানে একটা প্রোগ্রাম আছে যে ফর লুপে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি প্রদর্শনের প্রোগ্রাম আছে। তাহলে এখানেও একটা প্রোগ্রাম আছে যে 1 থেকে 10 পর্যন্ত শুধু আমরা বিজোড় সংখ্যাগুলি দেখব। যেমন 2 দ্বারা ভাগ দিলে যদি কোনো সংখ্যা মিলে যায়, তাহলে সেটা কিন্তু জোড়। যেমন 2কে 2 দ্বারা ভাগ দিলে মিলে যায়, 4কে 2 দ্বারা ভাগ দিলে মিলে যায়। এখন ঠিক এরকম ইফ এখানে মডিউলো আই মডিউলো 2, অর্থাৎ এটা কিন্তু ভাগশেষ নির্ণয়ের জন্য ব্যবহার করে। 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ, যেমন 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, 2 দিয়ে যদি 3কে ভাগ দিই তাহলে ভাগশেষ থাকে, কেমন? সেই হিসাবে সেটা কিন্তু বিজোড়। এখন যদি আমরা প্রোগ্রাম দেখি, কন্টিনিউ টু ইফ ইকুয়াল টু 3, এখানে যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, তাহলে 3 যেখানে আছে সেটা কিন্তু এক্সিকিউট করবে না, আর বাকি 4টা কিন্তু এক্সিকিউট করেছে। এই গেল আমাদের এটা। ঠিক একই রকম ভাবে আমরা যদি কন্টিনিউ 3 যদি আমরা করি, এটাকে যদি আমরা রান করি, তাহলে দেখো এ 1 3 5 7 অর্থাৎ বিজোড় সংখ্যাগুলি প্রদর্শিত হচ্ছে, কিন্তু জোড় সংখ্যাগুলি প্রদর্শিত হয় না। যদি মিলে যায় তাহলে জোড় সংখ্যাগুলি আসবে না, আর নাহলে, আর তাছাড়া এখানে টি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাশাপাশি আসার জন্য। এখানে যদি আমরা এন ব্যবহার করি তাহলে আরে একটু পরে তো আমি
এটা গেল একটা প্রোগ্রাম। তাহলে কন্টিনিউর ব্যাপারে আমরা কয়েকটা প্রোগ্রাম এখানে করেছি। তারপরে আমরা পরের স্লাইডে যাচ্ছি। এরপরে আমরা আসি যে ব্রেক স্টেটমেন্টের ব্যবহার এবং ফরম্যাট। ব্রেকের ক্ষেত্রেও কিন্তু ওই যে এলসি এগুলি ছাড়া কিন্তু কাজ করে না। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো যেখানে ব্রেক পাওয়া যাবে সেখানে কিন্তু প্রোগ্রামের লুপ বন্ধ হয়ে যাবে, এর পরেরগুলি আর কাজ করবে না। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আর ব্রেক স্টেটমেন্টের ফরম্যাট ব্রেক, বিআরইকে, আর শেষে একটা সেমিকোলন আছে। কেমন? তারপরে আমরা যদি ব্রেক স্টেটমেন্ট দিয়ে একটা প্রোগ্রাম দেখি, যেমন এখানে ই ইকুয়াল টু 3, অর্থাৎ যখনই 3 পাওয়া যাবে তো 3 পাওয়ার পরে আর ব্রেক হয়ে যাবে, এরপরে আমরা আর প্রোগ্রাম কাউন্ট করতে পারবো না। তবে এই ক্ষেত্রে আমরা যদি ব্রেকের একটা প্রোগ্রাম দেখি, তাহলে এই যে কেমন, এখন এটাকে রান করি, তাহলে 1 2 3 3 আসার পরে ব্রেক হয়ে গেছে, তাহলে 3 পর্যন্ত এটাকে কাউন্ট করবে আর বাকিগুলি করবে না। এই জিনিসটা দেখতে হবে। আর বাকিগুলি এখানে ব্যাকস্ল্যাশ n আছে, অর্থাৎ নিচে নিচে আসবে রেজাল্টগুলি, আর ব্যাকস্ল্যাশ t থাকলে পাশাপাশি দেখা যেত। এটা পূর্ব আলোচনা হয়েছে, যার কারণে আমি এখন আলোচনা করব না। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেমন এখানে আমি পদ দিয়ে করেছি, ঠিকই পদ দিয়ে এটা করেছি, কিন্তু যখনই রিলেশনাল অপারেটর ব্যবহার করা হবে লেস দেন গ্রেটার দেন, তখন কিন্তু হোয়াইল ব্যবহার করা বাঞ্ছনীয়। এই যে এখানে উল্লেখ আছে, উল্লেখ্য এক্ষেত্রে হোয়াইল লুপ ব্যবহার করলে আউটপুট হবে 1 2, সুতরাং ফর লুপ ব্যবহার না করাই ভালো। ফর লুপ ব্যবহার করলে 1 2 3 পাবো, কিন্তু এখানে যেহেতু যে i গ্রেটার দেন 2, মানে i এর মান যখন 2 এর বেশি হবে তখনই কিন্তু ব্রেক হয়ে যাবে। তাহলে যদি ইকুয়াল টু 2 হতো বা ইকুয়াল টু যদি i গ্রেটার দেন ইকুয়াল টু 3 হতো, তাহলে কিন্তু 3 কাউন্ট হতো। তাহলে এখানে আমরা হোয়াইল লুপ ব্যবহার করব। পরবর্তীতে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে একটা প্রোগ্রাম দেখাবো। তো যদি হোয়াইল লুপ ব্যবহার করি তাহলে 1 2 পাওয়া যাবে। তো এখন আমরা দেখি ব্রেকের 2 নম্বর প্রোগ্রামটা কি আছে। এখানে যদি আমরা ফর ব্যবহার করি তাহলে রেজাল্টটা কি আসে, এই রেজাল্টটা আসবে 1 2 3। কিন্তু যদি হোয়াইল ব্যবহার করি, যদি এখানে ইকুয়াল টু 1 দিয়ে দিই, আচ্ছা হোয়াইল ব্যবহার করে আমি পরে একটা প্রোগ্রাম দেখাবো। অথবা এই প্রোগ্রামটাকে যদি আমি দেখাই, তাহলে 1 দিতে হবে, আর এখানে হোয়াইল ব্যবহার করতে হবে, আর হোয়াইল ব্যবহারের সাথে সাথে অন্যগুলো আর থাকবে না, শুধু এই কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটা থাকবে। আর এ প্লাস প্লাস এটা চলে যাবে এখানে। হ্যাঁ, এখন হোয়াইলের পরে এখানে সেমিকোলন থাকবে না। এটাকে যদি আমরা কম্পাইল করি তাহলে কি দাঁড়ায়, আর এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা 1 2 পাচ্ছি। আমি এই জিনিসটি বুঝাতে চেয়েছিলাম।
আমাদের কিন্তু 1 2 পেতে হবে, অর্থাৎ হোয়াইল ফর না ব্যবহার করি যখনই রিলেশনাল অপারেটর থাকবে, বিশেষ করে এইখানে এই যে রিলেশনাল গ্রেটার দেন লেস দেন এটা থাকে, তখন তখন আমরা হোয়াইল লুপ ব্যবহার করব। এই জিনিসটি এখানে বোঝানো হয়েছে। তো এখানে আমরা পরের স্টেপে যাই। ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম আরও আছে। তো এখানে আরেকটা প্রোগ্রাম আছে, যেমন হোয়াইল ব্যবহার করা হয়েছে, হোয়াইল আই লেস দেন 20, এভাবে ইফ আই গ্রেটার দেন 15, অর্থাৎ 15 পর্যন্ত শো করবে, কিন্তু 15-এর বেশি আর শো করবে না। 20-এর চাইতে ছোট, মানে হোয়াইল আই লেস দেন 20, 20-এর চাইতে ছোট, কিন্তু আবার এদিকে 15 পর্যন্ত, এর বেশি কিন্তু আর শো করবে না। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি। ব্রেক 4, হ্যাঁ, এই যে হোয়াইল ব্যবহার করা আছে আই লেস দেন ইকুয়াল টু 6, হোয়াইল ওই যে আগেরটা। আর এখানে যদি 3 নাম্বারটা আমি যদি দেখাই, 3 নাম্বারটা এখানে ফর দিয়ে করা আছে গ্রেটার দেন, কেমন? কিন্তু এই ক্ষেত্রে কি ঘটে, এই ক্ষেত্রে যদি আমরা হোয়াইল ব্যবহার করি, হোয়াইল ব্যবহার করলে, ফর ব্যবহার করলে কি ঘটে, আমরা 10 থেকে 16 পর্যন্ত পাচ্ছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, 10 থেকে 16 পর্যন্ত আমরা পাচ্ছি, কিন্তু 15-র বেশি পাওয়ার কথা না, কেমন? 15 পর্যন্ত শো হওয়ার কথা। তাহলে যদি এখানে আমরা হোয়াইল ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু 15 পর্যন্ত পাবো। এই জিনিসটা ব্রেকে বোঝানো হয়েছে, কেমন? তাহলে এখন আসি এর পরের কন্টেন্টে, গো টু স্টেটমেন্টের ব্যবহার এবং ফরম্যাট। গো টু স্টেটমেন্ট সি প্রোগ্রামের সাধারণ ধারাকে পরিবর্তন করার জন্য গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়। প্রোগ্রামের কোনো অংশের কাজ বন্ধ রেখে অন্য একটি অংশকে সচল করাই গো টু স্টেটমেন্টের লক্ষ্য। এখানে শর্তযুক্ত, শর্তহীনভাবে এক স্টেটমেন্ট থেকে উপরে বা নিচে অপর কোনো স্টেটমেন্টের নিয়ন্ত্রণ স্থানান্তরের জন্য গো টু স্টেটমেন্ট ব্যবহৃত হয়। আর গো টু স্টেটমেন্টে ইফ এলস ইফ ইত্যাদি স্টেটমেন্ট ছাড়া সরাসরি কাজ করতে পারে, কেমন? এই জিনিসটা লক্ষ্য করতে হবে। আর ইফ এলস ইফ এর সাথে যদি সম্পর্কিত থাকে, তাহলে জাম্প করার, সেখানে শর্তের মান যদি সত্য হয় তাহলে কার্যকরী হয়, আর তখন অন্যথায় কম্পাইলার গো টু স্টেটমেন্ট উপেক্ষা করে পরবর্তী স্টেটমেন্ট সম্পাদন করে। এই জিনিসগুলি একটু শর্তগুলি মনে রাখতে হবে। আর এখানে গো টু স্টেটমেন্টের যে ফরম্যাট আছে, লেভেল নেম এখানে আমি উল্লেখ করেছি, এখানে আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। আমি যদি এখানে অ্যাগেইন ব্যবহার করি, অসুবিধা নেই, গো টু লেভেল নেম। তাইলে এখানে যদি অ্যাগেইন ব্যবহার করি, গো টু অ্যাগেইন। আর এখানে লেভেল নেমের সাথে সেমিকোলন আছে, আর গো টু লেভেল নেমের সাথে সেমিকোলন আছে। এই জিনিসটা লক্ষ্য করতে হবে। তো এখন আমরা গো টু স্টেটমেন্ট ব্যবহার করে একটা সি প্রোগ্রাম দেখব। তো এখন এখানে যে সি প্রোগ্রামটা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রদর্শনের সি প্রোগ্রাম, 1 থেকে 10। এখানে লেভেল, প্রিন্টএফ, এখানে কিন্তু ফর ব্যবহার করা হয় না, হোয়াইলও ব্যবহার করা হয় না। এখানে প্রিন্টএফের সাথে এই যে এটা দেওয়া আছে, আর আই এর মান 1 থেকে আরম্ভ হয়েছে, আর
এক বৃদ্ধি পেয়েছে কত থেকে, মানে 1 করে বৃদ্ধি পেয়েছে, আর কন্ডিশনে I লেস দেন ইকুয়াল টু 10। তাহলে বোঝা যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত শো হবে কত করে বৃদ্ধি, 1 করে বৃদ্ধি। আর গো টু লেভেল, তাহলে লুপ হবে এখানে, এই যে আমি এখানে দেখাচ্ছি, লুপ হবে এভাবে, লুপ হবে এভাবে। এই গো টু লেভেল মানে কি, কোথায় যাবে, এখানে যাবে, এখানে যায় এটা কার্যকরী হবে, এটা কার্যকরী হবে। তাইলে গো টু লেভেল, এখানে লেভেলে এটা দেওয়া আছে, আর গো টু লেভেল, তাদের লুপ মূলত এইভাবে লুপটা তৈরি হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আমরা এটা দিয়ে একটা প্রোগ্রাম দেখব। তো ঠিক আছে, এখন আসো গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমরা গো টু 1, কেমন, এই যে এখানে আছে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত শো হয় কিনা আমরা সেটা দেখব। যেমন 1 থেকে 10 পর্যন্ত শো হয়েছে নিচে নিচে, অর্থাৎ আমরা ব্যাকস্ল্যাশ n ব্যবহার করেছি। যদি এখানে ব্যাকস্ল্যাশ t ব্যবহার করতাম তাহলে পাশাপাশি এক ট্যাব দূরত্বে আমরা পেতাম। ওকে, এখন গো টু গেল, একটা প্রোগ্রাম আমরা দেখালাম। এখন আরেকটা প্রোগ্রাম হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা একটা সি প্রোগ্রাম আছে, এটাকে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে তৈরি করে দেখানো হয়েছে। তাহলে হোয়াইল লুপ ব্যবহার করে যে প্রোগ্রামটা আছে সেটা হলো এখানে হোয়াইল লুপ। নর্মালি আমরা হোয়াইল লুপ নিয়ে আগে আলাপ আলোচনা করেছি। তাইলে এই জিনিসটার মধ্যে কোন জায়গায় পরিবর্তন হয়েছে, যেমন আমরা যদি আমরা যদি এটা দেখাই, এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এইখানে এই দুইটা লাইন কিবোর্ড থেকে মান দেব, এই কিবোর্ড থেকে এটা ঠিক আছে। I equal to 10, I equal to 10 মানে প্রথম পদ 10, 10 থেকে এটা আরম্ভ হয়েছে। এখানে হোয়াইলের সাথে কন্ডিশন আছে, আর এই কন্ডিশনটা এখানে আসছে, এই কন্ডিশনটা এখানে আসছে। আর s equal to s plus I, যেহেতু হোয়াইল ব্যবহার করে এখানে একটা যোগের ইয়ে আছে, এই যোগটা এখানে দেওয়া আছে। আর কত করে বৃদ্ধি, 10 করে বৃদ্ধি, এই 10টাও এখানে দেওয়া আছে। তাহলে পার্থক্যটা হলো হোয়াইলের পরিবর্তে এখানে আমরা ইফ ব্যবহার করছি, আর লুপটা সৃষ্টি করা হয়েছে এই যে প্রথমে আমরা এখানে লেভেল দিয়েছি, আর এখানে গো টু লেভেল। তাইলে এই লেভেল থেকে এই যে গো টু লেভেল কোথায় যাবে, লেভেলে যাবে, মানে কি এখান থেকে নিচের দিকে কাজ করবে। আর পরবর্তীতে যে প্রিন্ট কমান্ড আছে, এই প্রিন্ট কমান্ড দেওয়া আছে। ওকে, তাহলে ম্যাক্সিমামই সেম। আমরা এখন এটা মুছে নিই। তারপরে এই প্রোগ্রামটা এখন আমরা হোয়াইল লুপ ব্যবহার করে কি রেজাল্ট আসে, আউটপুটটা আমরা এভাবে পাবো। যদি আমরা লাস্ট নাম্বার 40 দিই তাহলে সাম পাবো এটা। এখন
হ্যাঁ, আচ্ছা, এখন এই মুহূর্তে প্রোগ্রামটা পাওয়া যাচ্ছে না। গো টু কোন জায়গায় হয়, হোমটাস গ্রুপ, লুপ গো টু আননোন। যদি আমরা এটা দিই তাহলে দেখি একটু লেভেল। এখানে ন্যাচারাল নাম্বার ওয়াইল আননোন আউটপুট। যদি প্রোগ্রামটা করা না থাকে, প্রোগ্রামটা করা ছিল, এখন দেখতেছি না, ঠিক আছে। এখন এই প্রোগ্রামটা এখন করতে গেলে অনেক সময় লস হবে, তো মূলত গো টু প্রোগ্রাম আমি একটা দেখাইছি, সেরকমভাবে এই প্রোগ্রামটা করে নিলে এই রেজাল্টটা পাবো আমরা এইভাবে। কেমন? তো এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি, পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখন দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট। দুটি সংখ্যা আমরা ধরে নেব, একত্রে আমরা আলাপ আলোচনা করব। এখানে ফ্লোচার্ট এবং এটা কম্পেয়ার করব। ধাপ 1-এ শুরু করি আছে, এখানে স্টার্ট আছে। এখানে দুটি সংখ্যা n1 এবং n2 এর মান গ্রহণ করি। হ্যাঁ, এখানে ইনপুট n1 এবং n2। ধাপ 3-এ আছে n1 n1 লেস দেন n2 সত্য হলে, যে x ইকুয়াল টু, এখানে y মানে এখানে ইয়েস মানে সত্য হলে, x ইকুয়াল টু n1, মিথ্যে হলে x ইকুয়াল টু n2। আর ধাপ 4 হলে কেমন? ধাপ 4 এটা এখানে আসছে n1 মডিউলো x ইকুয়াল টু 0 and n2 মডিউলো x ইকুয়াল টু 0। তাহলে এত এবং এত সত্য হলে 6 নং ধাপে যাই, দুটি যদি সত্য হয়। অর্থাৎ এখানে আমরা ছোট সংখ্যাটা কত সেটা আমরা n1 লেস দেন n2, তাহলে কোনটা ছোট? n1। তাহলে x আমরা ধরে নিয়েছি যে n1, x ডি ছোট সংখ্যাটি যদি আমরা n1 কে ভাগ করি, যদি শূন্য হয়ে যায় আর এটা শুধু সত্য হয়, তাহলে আমরা 5 নং ধাপে যাব। মানে 5 নং ধাপ এটা, 5 নং সত্য হলে 6 নং ধাপে যাব, মানে ফলাফল ছাপাই করব যে এটা জিসিডি ইকুয়াল টু এক্স, মানে গরিষ্ঠ সাধারণ গুণের নিয়ম যেটাকে বলে। আর যদি মিথ্যা হয় তাহলে 5 নং ধাপে যাব। 5 নং ধাপ মানে এটা, মানে এখানে এই যে এটা দেওয়া আছে নো। কেমন? যেমন এখানে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, যেমন এখানে যদি ছোট সংখ্যা, দুইটা সংখ্যা আমরা যদি ধরি 12 এবং 30 যদি ধরি, ছোট সংখ্যা 12, 12 থেকে 1 মাইনাস করলে 11, 11 দিয়ে ভাগ দিলে কোনোটা মিলে না। আবার যদি আরো 1 মাইনাস করি 10 হয়, মিলে না। 10 দিয়ে আমরা 12কে ভাগ দিতে পারি না, 30কে ভাগ দিতে পারি, 30কে ভাগ দিতে পারি কিন্তু একে ভাগ দিতে পারি না। আবার যদি আরো 1 কমাই, তাহলে নদী এইভাবে কমাইতে কমাইতে 1 কমাইতে কমাইতে যখন 6 হবে, তখন দেখা যায় যে 12কেও ভাগ যাবে, 30কেও ভাগ যাবে। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, এইভাবে প্রোগ্রামটা করা আছে। আর এই জিনিসটা মনে রাখার জন্য এই জিনিসটা এখানে বর্ণনা দেওয়া আছে, আশা করি তোমরা এই বর্ণনাটা একটু দেখবা, তাহলে তোমাদের মনে থাকবে। আর এরকম একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা যদি রান করে দেখাই,
যে জিসিটি এই ঠিক ওইরকম যে ইন্ট আমরা n1 n2 আর ছোট সংখ্যাটা এক্স নির্ণয় করব, অর্থাৎ ছোট সংখ্যাটাই হবে এই ছোট সংখ্যা মানে এখানে জিসিডি হবে এক্স। কেমন? তো এখানে এন্টার টু নাম্বার আমরা ইয়ে থেকে দেব, কিবোর্ড থেকে দেব। ইফ n1 লেস দেন, এটাও দেওয়া আছে এক্স ইকুয়াল টু n1, অন্যথায় এক্স ইকুয়াল টু n2, এগুলি সব দেওয়া আছে, এগেইনে দেওয়া আছে। তবে এখানে মনে রাখতে হবে গো টু স্টেটমেন্ট ব্যবহার করা আছে। ইফ এত ইকুয়াল টু জিরো, এত ইকুয়াল টু জিরো, প্রিন্ট এফ জিসিডি। এখানে জিনিসটা আমি আরো একটু ক্লিয়ার করি। যেমন এখানে এগেইন দেওয়া আছে, তাহলে গো টু এগেইন, তাহলে কোথায় যাবে? গো টু কোথায়? এগেইনে। তাহলে এই কন্ডিশনে যাবে। এই কন্ডিশনে যদি এক্স দিয়ে যদি আমরা যেমন ছোট সংখ্যা 12 ধরছি, 12 দিয়ে 12কে ভাগ দিলে যদি মিলে যায়, কেমন? আবার যদি 12 দিয়ে যদি আমরা এক্স দিয়ে যদি 30কে ভাগ দিই, যদি মিলে যায়, তাইলে সরাসরি আমরা রেজাল্টটা পাবো। আর অন্যথায় আমরা এখানে যাব। কেমন? অন্যথায় এখানে যাব। এই জিনিসটি এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা আমরা এই জিনিসটা একটু প্রোগ্রামে দেখি। জিসিটি, তাহলে এই প্রোগ্রামটা এখন আমরা এটাকে যদি রান করি, যেমন প্রথমে আমরা 12 আর যদি 30 দিই, তাহলে এটার গসাগু দাঁড়াবে কত? 6, মানে জিসিটি ইকুয়াল টু 6। কিন্তু অন্যভাবে যদি আমরা এটাকে দিই, যেমন আমরা প্রথমে ছোট সংখ্যা দিয়ে দিলাম 2 6, তারপরে আমরা বড় সংখ্যা দিলাম, এখানে কম হবে না 12, তাহলে রেজাল্ট কি হবে? স্পেস হবে তারপরে 12, এখানে জিসিটি হলো 6, অর্থাৎ 6কেও ভাগ যায়, 12কেও ভাগ যায়। তাহলে এইভাবে এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে দেখো এটা কিন্তু %d ইন্টিজার টাইপ ডাটা, এখানে একটা স্পেস আছে, আবার n1 n2 দুটা ভেরিয়েবল দেওয়া আছে। কেমন? সেই হিসেবে এখানে প্রোগ্রামটা করা আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তারপরে স্লাইডে আমরা যাই। ঠিক একই রকমভাবে এখানে দুটি ধনাত্মক সংখ্যার লসাগু, ঠিক একই রকমভাবে আগে ছিল লেস দেন, মানে আমরা ছোট সংখ্যাতে ধরছি, আর এখন আমরা বড় সংখ্যাকে ধরবো, n1 গ্রেটার দেন n2, n1 বড় ধরছি। তাহলে এটা সত্য হইলে এল ইকুয়াল টু এটা, এল আমরা ধরবো, আর এন ইকুয়াল টু এটা। এই জিনিসটি যদি এল এর যদি n1 দিই, মানে বড় সংখ্যা দিই, যদি এরকম ভাগ দিলে মিলে যায়, এটা যদি সত্য হয়, তাহলে এটা এল ছাপাবে, মানে এটাই লসাগু। ঠিক আছে? আর না হলে এটা। এখানে কিন্তু এক পরিবৃদ্ধি, এখানে যেই বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যা আমরা এক করে বৃদ্ধি করব, এই জিনিসটা এখানে দেওয়া আছে। এই যে দেখো যে এল এর মান ক্রমান্বয়ে বৃদ্ধি করে এমন মান বের করা হলো যা এত এবং এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে যেমন 15 আর 9 আছে, তাহলে আমরা যদি 15-র সাথে 1 যোগ করি 16 হইলে 9 দ্বারা বিভাজ্য না, 15 দ্বারা বিভাজ্য না। এইভাবে করতে করতে দেখা গেছে যে 45-এর 9 দ্বারা বিভাজ্য এবং 15 দ্বারা বিভাজ্য, অর্থাৎ লসাগু 45। ঠিক আছে? এইভাবে করা হয়েছে। এখন এখানে ঠিক একই রকম ভাবে আমরা যদি প্রোগ্রামটা দেখি, আমরা লসাগুর প্রোগ্রামটা যদি আমরা দেখি,
হ্যাঁ, এলসিএম এ। এখন ঠিক একই রকম ভাবে আগে ছিল এক্স, এখানে এল, আগে ছিল লেস দেন, এখন হলো গ্রেটার দেন। এইভাবে আগে ছিল মাইনাস, এখানে হলো প্লাস, এখানে এক যোগ করে এটা করা হয়েছে। এখানে যদি আমরা ভাইরাস স্ক্যান করতেছে, একটু অপেক্ষা করতে হবে। যেমন আমরা প্রথমে 9 আর 15 দেব। আমরা প্রথমে 9 আর 15 দিলাম, তাহলে আমরা রেজাল্ট পেলাম কি, লসাগু হলো 45। যেমন আমরা 3 আর 2, এটার লসাগু, এটা সবাই জানে, এটা প্রমাণ করার জন্য আমরা দেব। যেমন প্রথমে 3 দিলাম, তারপরে 2 দিলাম, তাহলে লসাগু হওয়ার কথা কত, 6। এই যে লসাগু 6। এইভাবে আমাদের লসাগু এবং গসাগু বের করতে হবে দুটি সংখ্যার মধ্যে। আমরা তারপরে স্লাইডে যদি যাই, বাড়ির কাজ। এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, সেই প্রোগ্রামটা হোয়াইল লুপ ব্যবহার করে এখানে কিন্তু প্রোগ্রামটা দেওয়া আছে। কেমন, এটাকে কি করতে হবে, এটাই উদ্দীপক। জাম্পিং স্টেটমেন্ট কি, এটা করতে হবে। নিচের চলকগুলি শুদ্ধ নয় কেন, একটা চলকও শুদ্ধ নয় কেন, এটা ব্যাখ্যা করতে হবে। তারপরে উদ্দীপক প্রোগ্রামটির অ্যালগোরিদম ব্যাখ্যা করো। উদ্দীপকে যে প্রোগ্রামটা দেওয়া আছে এটার অ্যালগোরিদম বের করে এটাকে কিছু ব্যাখ্যা দিয়ে দিতে হবে। তারপরে উদ্দীপক প্রোগ্রামটি গো টু লুপ দিয়ে বাস্তবায়ন সম্ভব কিনা, এটাকে গো টু লুপ দিয়ে বাস্তবায়ন সম্ভব কিনা। আমি কিন্তু একটা প্রোগ্রাম এটার কাছাকাছি দেখিয়েছি, এটা মতামত বিশ্লেষণ করতে হবে। তাইলে এটা বাড়ির কাজ রইল, এটা সবাই এটা দেখবে, আশা করি বুঝতে পারবে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তারপরে থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করব কিছুক্ষণের মধ্যে। তো সবাইকে আবার ধন্যবাদ।